এই মুহূর্তে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশ সফর করছেন। তার এই সফরটা কি আকস্মিক? এর পাশাপাশি হঠাৎ করেই শুনতে পেলাম সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার পথে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সদ্য সাবেক উপদেষ্টা ফারুকী এবং তার অভিনেত্রী বউ তিশা। তাদের এই ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়া গমনকে নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচনা যে তারা কি একেবারে চলে গেলেন নাকি আবার বাংলাদেশে ফিরবেন। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। অনেকটা আকস্মিকভাবেই গতকাল রাতে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এর আগে 2020 সালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তারপরে প্রায় 6 বছর পরে আরেকজন পররাষ্ট্রমন্ত্রী এলেন এবং এই পররাষ্ট্রমন্ত্রীকে রিসিভ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। তার সাথে আরও গিয়েছিলেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সাধারণত অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী এলে এতজন একেবারে সবাই মিলে এয়ারপোর্টে রিসিভ করতে যায়, এরকম ঘটনা আমরা সচরাচর দেখি না। কিন্তু এই তিনজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেভিওয়েটের এয়ারপোর্টে যাওয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে এই হাকান ফিদান মন্ত্রী হলেও নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। তিনি তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটির প্রাক্তন প্রধান ছিলেন এবং অনেকেই ধারণা করে যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পরে এই হাকান ফিদানেরই প্রেসিডেন্ট হবার একটি সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝাই যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি কেন এলেন। কথা ছিল যে ডক্টর খলিল যদি জাতিসংঘের এই সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনে জয়লাভ করে তাহলে তিনি ঢাকায় আসবেন। আপনারা জানেন যে ডক্টর খলিলের নির্বাচিত হবার পেছনে তুরস্কের একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা আছে এবং তুরস্কে একাধিকবার ডক্টর খলিল নিজে গিয়েছেন, মিটিং করেছেন। তুরস্ক ওআইসির দেশগুলোর সাথে মিটিং করেছে এবং ডক্টর খলিল যাতে জয়লাভ করে সেজন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং যে কারণে জয়ী হবার পরপরই এই হাকান ফিদান কিন্তু চলে এলেন। তাদের মানে আজকে সকালে তিনি ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন, দুপুরে তার রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা কক্সবাজার টেকনাফে, এবং আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার মিটিং হবার কথা। এই যে তিনি সফরে এসেছেন, বেশ কটি বিষয় নিয়েই তাদের আলোচনা হবার কথা। তার মধ্যে একটা হলো শিক্ষাবৃত্তি, যে প্রথম বছরে 200 জন ছাত্রকে তুরস্কে বৃত্তি দেওয়া হবে এবং এটি পর্যায়ক্রমে বাড়িয়ে 2031 সালে যাতে 2000 স্টুডেন্ট নিতে পারে তুরস্ক, সেই রকমের ব্যবস্থা করা হবে। এছাড়া মিডিয়াতেও একটা কোঅপারেশনের চুক্তি করা হবে এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে আলাপ করা হবে। জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে একটি ওষুধ কোম্পানি তৈরির ও আলোচনা চলছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সফরে যেটা হলো যে বাংলাদেশে তুরস্কের টেকনিক্যাল গাইডেন্সে এবং আংশিক অর্থায়নে একটি ড্রোন এবং সামরিক সরঞ্জাম তৈরির কারখানা হবে। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলেই এই আলোচনাটা হয়েছিল, প্রাথমিক কথাবার্তা সারা হয়েছে যে নারায়ণগঞ্জে তারা জায়গা দেবে যেখানে তুরস্ক এই ড্রোন তৈরির কারখানা করবে এবং আরও বেশ কিছু মিলিটারি ইকুইপমেন্টস এখানে তৈরি হবে এবং এর জন্য জমি দেবে বাংলাদেশ, 33% অর্থায়নও করবে বাংলাদেশ। তুরস্ক টেকনোলজি দেবে, 40% অর্থায়ন করবে। এই প্রজেক্টে পাকিস্তানেরও একটা শেয়ার আছে এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল মার্কেটিংটা দেখবে। পাকিস্তানের সাথে তুরস্কের এই ড্রোন বিষয়ক কোঅপারেশন এটা বেশ পুরনো। আপনাদের মনে আছে যে গত বছর এপ্রিলে পেহেলগাম গ্রামে, কাশ্মীরের এই গ্রামে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছিল এবং অনেক ভারতীয় সেদিন নিহত হয়েছিল, যার ফলে পাল্টা আক্রমণ করেছিল ভারত, যে
অপারেশনটির নাম ছিল অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরে পাকিস্তানের প্রায় 11টা বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার মধ্যে তাদের নূর খান বিমান ঘাঁটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছিল। সেই নূর খান বিমান ঘাঁটিতে 6 জন তুরস্কের নাগরিকের লাশ পাওয়া গিয়েছিল। সেটি ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় যে এরা আসলে ওই পাকিস্তানে যে টার্কিশ ড্রোন ছিল সেগুলোর জন্য পাকিস্তানি বাহিনীকে ট্রেন আপ করা, ড্রোনের মেনটেনেন্স এবং টেকনোলজিক্যাল বিষয়গুলোতে গাইডেন্স দিত। তখনই সবাই জানলো এই তুরস্কের এই মৃত্যুর মধ্য দিয়ে যে পাকিস্তানের সাথে তুরস্কের এই কোলাবোরেশনের কি লেভেল। তো বাংলাদেশেও এখন সেই ড্রোন তৈরি করতে যাচ্ছে তুরস্ক, এবং এর পাশাপাশি আরো বেশ কিছু অস্ত্র তৈরি হবে বাংলাদেশে। এখন বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রয়োজন, কিন্তু এই অস্ত্র তৈরির এই উদ্যোগটি ভালো হবে না মন্দ হবে সেটি সময়ই বলে দেবে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো যে ডক্টর ইউনূস যা যা করতে চেয়েছিলেন তারেক রহমান সরকার কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হুবহু সেটা অনুসরণ করে যাচ্ছেন, যে কারণে এই কথাটি বলা হচ্ছে যে তারেক রহমানের সরকার আসলে ডক্টর ইউনূসেরই এক্সটেনশন। এবং বিশেষ করে এই যে তুরস্কের সাথে তাদের যে সম্পর্ক, যেটার নতুন করে ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এদিকে তুরস্কের সাথে এই যে বাংলাদেশের এই ঘনিষ্ঠতা, এটি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব মিলে তারা একটা সামরিক জোট করবার কথা ভাবছে, এবং সেই জোটে তারা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। এবং এই ড্রোন তৈরি করার মধ্য দিয়ে, সামরিক সরঞ্জাম তৈরি করবার মধ্য দিয়ে, এবং তার ইন্টারন্যাশনাল মার্কেটিং পাকিস্তান করবে। সুতরাং সবকিছু মিলিয়ে এর ইম্প্যাক্ট জিও পলিটিক্যাল সিচুয়েশনের উপরে কতখানি পড়বে সেটাও একটু দেখবার বিষয়। আর পুরো বিষয়টার পেছন থেকে কলকাঠি নাড়ছে কোনো সুপার পাওয়ার কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। এই নিয়ে যখন আমরা কথা বলছি, ঠিক তখনই অনেকটা নীরবে নিভৃতে ঢাকা ছেড়েছেন সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ইউনূসের অত্যন্ত বিতর্কিত, সমালোচিত এবং দুর্নীতিবাজ এক উপদেষ্টা, যিনি একসময় নাটক বানাতেন, সিনেমা বানাতেন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রী তিশা। এখন কেন তারা অস্ট্রেলিয়ায় আসছেন? অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে সিডনিতে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলতেছে, যেটা 3রা জুন শুরু হয়েছে এবং 14ই জুন পর্যন্ত চলবে। এখানে গতকাল প্রদর্শিত হয়েছে আমাদের সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর রাজ্জাকের ছেলে মিস্টার সুমিতের মুভি মাস্টার। তো অনেকেই বলছেন যে ফারুকী এবং তিশা এই সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে এসেছেন, তবে এ ব্যাপারে কেউ নিশ্চিত না। আবার কেউ কেউ বলছেন যে তারা অনেকদিন ধরেই অস্ট্রেলিয়া যাবার কথা বলছিলেন, এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা অস্ট্রেলিয়ায় আসছেন। সিডনি কিংবা অন্য কোন শহরে আসবে এটা এখনো নিশ্চিত করে জানা যায়নি, তবে তারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা। এদিকে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা যদি জানতে পারে তাহলে তারা ফারুকী এবং তিশাকে এই দেশের অত্যন্ত মূল্যবান ডিম দিয়ে অভ্যর্থনা করার জন্য তারা তৈরি হয়ে আছে। এখন দেখা যাক যে ফারুকী এবং তিশা এই অভ্যর্থনাটি পান কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।